বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় নিয়ে আলোচনা করছি। বিগত ক্লাসের মতো আজকেও তোমাদের সামনে আমরা একটি উদ্দীপক বা সৃজনশীল একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। যে উদ্দীপকটি তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে, বা এখন শুরু করলাম দেখা। মিস্টার সানমিম আলম 2016 সালের 1 জানুয়ারিতে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য ঘটনাগুলো ছিল নিম্নরূপ। এখানে দেখো 2 তারিখ থেকে শুরু করে 31 তারিখ, আর প্রথমত 1 তারিখ তোমরা দেখতে পাচ্ছ। অনেকগুলো লেনদেন দেওয়া রয়েছে। এখানে আমরা অঙ্কের উদ্দীপকটা দেখে বুঝতে পারলাম একজন আইনজীবী, অর্থাৎ একজন আইনজীবী বা পেশাগত লেনদেনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি উদ্দীপকটি বিশ্লেষণ করি, তিনি একজন আইনজীবী বা আমরা অ্যাডভোকেট যাকে বলি। তিনি নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা নিয়ে একটি আইনি ব্যবসা শুরু করেন, অর্থাৎ তার চেম্বারের জন্য যে কাজটি করা দরকার সেটি আমরা বুঝবো। 2 তারিখে এসে 15,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন। ধারে আসবাবপত্র ক্রয় করা হলো। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। জনতা ব্যাংক লিমিটেড হতে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন। চলতি মাসের ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। এরপরে এসে আমরা 30 তারিখে দুইবার পেয়েছি। প্রথম হলো বেতন পরিশোধ করা হলো এবং পরে 30 তারিখে ধারে যে আমরা আসবাবপত্র ক্রয় করেছিলাম তার মূল্য পরিশোধ করা হলো, এবং সর্বশেষ 31 তারিখে অফিসের ভাড়া পরিশোধ করা হলো। তাহলে আমরা দেখি এখন এই উদ্দীপকের আলোকে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রথম হলো ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে হবে, এবং বিভিন্ন ছক, যাকে টেবুলার ছক বা বিভিন্ন ছক বলি আমরা, সেইভাবে লেনদেনগুলো সমীকরণের সাহায্যে প্রমাণ করতে হবে। এবং 2016 সালের, অর্থাৎ যে সালের অঙ্ক করছি আমরা, ওই সালের মাসের শেষে মিস্টার সানমি আলমের স্বত্বাধিকারের পরিমাণ। এখানে স্বত্বাধিকার শব্দটি, এটি একটি বোর্ড পরীক্ষার অঙ্ক। স্বত্বাধিকার অর্থাৎ যাকে আমরা মালিকানা সত্ত্ব বলি, এই মালিকানা সত্ত্বই আগে স্বত্বাধিকার নামে পরিচিত। অর্থাৎ তুমি মালিকানা সত্ত্ব যাকে বলো সেই মালিকানা সত্ত্বই হলো স্বত্বাধিকার। সুতরাং মালিকানা সত্ত্বের অ্যান্সারটি হলো স্বত্বাধিকার। আমরা মালিকানা সত্ত্ব করলে অ্যান্সারটি হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নটা হলো আমাদের যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো কোনগুলো, যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সেগুলিতে আমরা বলবো লেনদেন নয়। যেমন আমরা যদি উদ্দীপকে দেখি, জানুয়ারি 2 তারিখ 15,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো বা নিয়োগ করলেন। এখানে প্রতিষ্ঠানে কিন্তু কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, অর্থাৎ আমরা 15,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলাম, বাট তাকে এখনো কোনো অর্থ পরিশোধ করিনি। সুতরাং আমাদের এটি লেনদেন নয়। এরপরে যদি যাই আমরা 20 তারিখে, দেখো জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। যেহেতু এই ব্যক্তিগত ঋণ প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নেই, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি, সুতরাং এই ঘটনাটি লেনদেন নয়। তাহলে আমরা বলতে পারি 2 তারিখ এবং 20 তারিখ। তাহলে এই 2 তারিখ এবং 20 তারিখ যদি আমরা দুইটা অ্যামাউন্ট যোগ করি তাহলে কয়ের অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা দেখি উদ্দীপক অনুযায়ী আমাদের অ্যান্সার ঠিক হয়েছে কিনা। দেখো, জানুয়ারির 1 তারিখ ম্যানেজার নিয়োগ করা হলো এবং জানুয়ারির 20 তারিখ ব্যক্তিগত ঋণ গ্রহণ 50,000 টাকা, টোটালি হলো আমাদের 65,000 টাকা। এখানে আমাদের টাইপিং একটু মিস্টেক হয়েছে, জানুয়ারি 2 তারিখ হবে, অর্থাৎ 2 তারিখে ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তারিখটি ভুল হওয়ার জন্য দুঃখিত। তাহলে আমরা 2 তারিখ এবং 20 তারিখ পাবো, অর্থাৎ এই দুটি তারিখই হবে আমাদের লেনদেন নয়। সুতরাং ম্যানেজার নিয়োগ এবং ব্যক্তিগত ঋণ গ্রহণ। এরপরে আমাদের সামনে খ নম্বরে যে উদ্দীপক আলোকে যে প্রশ্নটি রয়েছে, লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব। তোমরা জানো বিগত লেকচারও আমি তোমাদের শীটের 2 নম্বর অঙ্কটি নিয়ে এই সমীকরণের প্রভাব কিভাবে করতে হয়, কিভাবে ছক করতে হয়, কিভাবে অঙ্কটি সমাপ্তি করতে হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তা আমার বিশেষ আজকের সেম আরেকটি অঙ্ক অন্য অন্য লেনদেন নিয়ে আলোচনা করছি একই নিয়মের, অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাব লেনদেনগুলোর। এই অঙ্কটি যদি আমরা আজকে আরো ভালোভাবে শুনি বা বুঝতে পারি, তাহলে এই নিয়মের যতগুলো অঙ্ক রয়েছে, তোমাদের যে শীট দিয়েছি আমি, প্রায় শীটে 12টি অঙ্ক রয়েছে, সবগুলো অঙ্কই আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি
আমরা কিভাবে এই অঙ্কটি অর্থাৎ উদ্দীপকের আলোকে আমরা সমাধান করব। এখানে উদ্দীপকের কোন নির্দিষ্ট তারিখ বলা হয়নি, সবগুলো লেনদেনই করতে হবে, অর্থাৎ দুটি লেনদেন বাদ দিয়ে যে দুটি লেনদেন নয়। তো আমরা যদি আসি, প্রথমে আমরা জানি যে ছকটি করতে হয় এভাবে। প্রথম অংশ দেখো তারিখ, শেষ অংশ মন্তব্য, আর মাঝখানে আমাদের যে সমীকরণের যে সূত্র রয়েছে দেখো, এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এটি হলো আমাদের হিসাব সমীকরণের সূত্র। এখন আমরা তোমাদের বলেছিলাম যে লেনদেনগুলোর সাহায্যে আমরা সমীকরণের প্রভাব দেখাবো, ওই লেনদেনগুলো অর্থাৎ দুইটি ঘটনার লেনদেন নয়, আমরা জানি 2 এবং 15 তারিখ, ওই লেনদেন ব্যতীত বাকি এই ঘটনাগুলো আমাদের থেকে আমাদের দেখতে হবে ও হিসাব খাতগুলোর ভিতরে কি কি নামের সম্পদ রয়েছে। যেমন আমরা পাবো 1 তারিখে নগদ সম্পদ পেয়েছি এবং অফিস সরঞ্জাম পেয়েছি। এরপর আমরা 8 তারিখে আসবাবপত্র নামে একটি সম্পদ পেয়েছি। এরপরে আমরা 18 তারিখে ধারে যেহেতু আইন হিসেবে দিয়েছি, তাহলে প্রাপ্য হিসাব আমরা পেয়েছি। তাহলে এই 4টি নামের সম্পদ আমাদের এখানে, সুতরাং সম্পদের 4টি কলাম আমরা করেছি। একটি হলো নগদ, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, প্রাপ্য হিসাব। এরপরে দেখো আমরা যদি 8 তারিখে যাই, তাহলে ধারে আসবাবপত্র ক্রয় করেছিলাম। তাহলে ধারে আসবাবপত্র ক্রয় করার কারণে আমাদের দায় সৃষ্টি হলো, দায়টি হলো পাওনাদার, সুতরাং দায়ের একটি ঘর হলো পাওনাদার। আর তোমরা এটা জানো যে মালিকানা সত্ত্বের মধ্যে 4টি উপাদান লিপিবদ্ধ করা হয়: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এবং এটাও আমরা জানি যে মূলধনের সাথে আয় যোগ হবে, ব্যয় মাইনাস হবে, উত্তোলনও মাইনাস হবে। সুতরাং আমরা এক এক করে এখন তারিখ অনুযায়ী লেনদেনগুলো হিসাব সমীকরণে হিসাবভুক্ত করব। 1 তারিখে তোমরা দেখেছ প্রশ্নে যে নগদ 1 লক্ষ টাকা এবং কম্পিউটার 50,000 টাকা নিয়ে তিনি আইনি ব্যবসা শুরু করেন। তাহলে আমরা জানি যে এখানে হিসাব খাত কি, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব এবং মূলধন হিসাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে কলামগুলো রয়েছে, নগদের ঘরে নগদের টাকা 1 লক্ষ টাকা, কম্পিউটার যেহেতু অফিসের সরঞ্জাম হিসাবে সম্পদ কাউন্ট করা হয়, সুতরাং অফিস সরঞ্জামের ঘরে 50,000 টাকা। আর আমরা এটাও জানি যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় তার সমষ্টি হলো মূলধন, সুতরাং এই নগদ এবং অফিস সরঞ্জাম দুইটির যোগফল হলো 1,50,000 টাকা, যা আমাদের কাছে প্রতিষ্ঠানের কাছে মূলধন হিসাবে পরিচিত। আমরা জানি যে মালিকানা সত্ত্বের ঘরে যখন কোনো অ্যামাউন্ট লেখা হবে তখন সেই সম্পর্কে আমাদের মন্তব্য দিতে হবে, সুতরাং এই টাকাটি হলো মূলধন। আমরা যদি 8 তারিখে যাই তাহলে পাবো উদ্দীপকে যে ধারে আসবাবপত্র ক্রয় করা হলো কত টাকা, 30,000 টাকা। তাহলে একদিকে আমার আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ধারে ক্রয় করার কারণে আমার পাওনাদারও বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমাদের আসবাবপত্রের ঘরে 30,000 টাকা হবে আর দায় পাওনাদারের ঘরে 30,000 টাকা হবে। এখানে মন্তব্য হবে না, কারণ আমাদের মালিকানা সত্ত্বের ঘরে কোনো টাকা বসানো হয়নি। আমরা যদি 12 তারিখে যাই তাহলে পাবো আমরা যে এখানে নগদের সেবা প্রদান করা হয়েছে, আইনি সেবা। তাহলে নগদ টাকা আমার বৃদ্ধি পেয়েছে, নগদ ঘরে 25,000, একদিকে আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং মালিকানা সত্ত্বের ঘরে প্লাস হবে 25,000। এরপরে যদি আমরা 18 তারিখে যাই, 18 তারিখে ধারে আমরা সেবা প্রদান করেছি, অর্থাৎ আইনি সেবা দিয়েছি ধারে, সুতরাং আমার টাকা পাবো, প্রাপ্য হিসাবে তৈরি হলো, প্রাপ্য হিসাবে ঘরে 30,000, যেহেতু আয় হয়েছে সুতরাং মালিকানা সত্ত্বের ঘরে 30,000 টাকা প্লাস হবে। এরপরে আমরা 30 তারিখে পেয়েছি যে আমার একজন কর্মচারী, অর্থাৎ যিনি আইন পেশায় যার অঙ্ক করছি তার কর্মচারী, তিনি বেতন প্রদান করেছেন, সুতরাং এখানে নগদ টাকা থেকে নগদ টাকা মাইনাস হবে 15,000 এবং মালিকানা সত্ত্বে ব্যয় হিসাবে 15,000 টাকা মাইনাস হবে। পরবর্তীতে আমরা দেখলাম 30 তারিখ, এখানে আমরা পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করলাম, অর্থাৎ তাহলে নগদ টাকা চলে গেল, হ্রাস পেল সম্পদ, আবার দায়ও আমাদের হ্রাস পেয়েছে, সুতরাং নগদের থেকে 10,000 টাকা মাইনাস এবং পাওনাদার থেকেও 10,000 টাকা মাইনাস হবে। পরবর্তী সর্বশেষ 31 তারিখ আমরা দেখছি লেনদেনের ভিতরে যে অফিস ভাড়া পরিশোধ করা হলো। তো যেহেতু নগদে পরিশোধ করা হলো, নগদ টাকা আমার হ্রাস পাবে, সুতরাং নগদের ঘরে 12,000 টাকা মাইনাস হবে। আর যেহেতু ব্যয় আইটেম, আমাদের মালিকানা সত্ত্বের ওখানেও 12,000 টাকা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের সম্পদের যে কলামগুলো রয়েছে নগদ, আমরা যদি 1 লক্ষ টাকার সঙ্গে 25,000 টাকা যোগ করি, 1,25,000, তার থেকে যদি আমরা 15,000 মাইনাস 10,000 মাইনাস 12,000 মাইনাস করি, তাহলে আমরা নগদের যোগফল পাবো 88,000। এরপর অফিস সরঞ্জাম থাকলো আমাদের 50,000, আসবাবপত্র 30,000 এবং প্রাপ্য হিসাব আমাদের 30,000। তাহলে এই 4টি সম্পদের যোগফল হলো 1,98,000। এরপর আমরা আসি সমান দায়।
দায় আমাদের 30,000 টাকা ছিল, 10,000 টাকা পরিশোধ করেছি, সুতরাং আমাদের সর্বশেষ দায় হলো 20,000 টাকা। মালিকানা সত্ত্বের এখানে এসে 4টি উপাদান আমরা এখন যোগ বিয়োগ করব, অর্থাৎ 1,50,000, 25,000, 30,000 যোগ করব। এই যোগফল থেকে আমরা 15,000 মাইনাস করব, 12,000 মাইনাস করব, তাহলে আমরা পাবো 1,78,000। আমাদের সূত্র অনুযায়ী দায়ের সাথে মালিকানার সত্ত্ব যোগ করতে হবে। যেহেতু আমাদের মালিকানার সত্ত্ব হলো 1,78,000, সুতরাং আমাদের এই 1,78,000 সাথে 20,000 যদি যোগ করি তাহলে আমরা পাবো 1,98,000। তাহলে আমরা দেখলাম দুই পাশে, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, উভয়ের যোগফল কিন্তু আমাদের সমান হয়েছে। তাহলে এই সমান থেকে আমরা বলতে পারি আমাদের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণে যেই সূত্র প্রয়োগ করা হয়েছে তা সঠিক হিসাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যদি এভাবে বাসায় অঙ্ক করি তাহলে আমরা অঙ্ক বুঝতে পারবো এবং বাকি অঙ্কগুলো আমরা করতে পারবো। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, আমাদের স্বত্বাধিকারের পরিমাণ। আমরা জানি যে স্বত্বাধিকারের যে সূত্র, যে মূলধনের সঙ্গে আয় যোগ করতে হয়, ব্যয় মাইনাস করতে হবে এবং উত্তোলনও মাইনাস। যেহেতু আমাদের উদ্দীপকে আমাদের উত্তোলন নেই, সুতরাং আমাদের বাকি 3টি উপাদান নিয়ে কাজ করতে হবে। আমি আগে বলেছি স্বত্বাধিকার মানে হলো মালিকানা সত্ত্ব। জানুয়ারি 1 তারিখ অর্থাৎ মূলধন নিয়ে আমাদের ব্যবসা শুরু করা হলো আইনি সেবা। সুতরাং কি কি নিয়ে আসছে? 1 লক্ষ টাকার নগদ এবং 50,000 টাকার কম্পিউটার। সুতরাং এই দুইটি যোগফলে হলো আমাদের মূলধন। আমরা সূত্র অনুযায়ী জানি মূলধনের সাথে আয় যোগ করতে হবে। সুতরাং আয়ের আইটেম রয়েছে 12 তারিখে নগদে সেবা প্রদান করা হলো, 18 তারিখে ধারে সেবা প্রদান করা হয়েছে। দুটি আমাদের আয় 25,000 টাকা এবং 30,000 টাকা। সুতরাং যোগফল হলো 55,000 টাকা। তাহলে মূলধনের সাথে যদি আমরা আয় যোগ করি পাবো 2,05,000 টাকা। এরপর আমরা জানি ব্যয় মাইনাস করতে হবে। সুতরাং ব্যয় আইটেম হলো 30 তারিখ এবং 31 তারিখ। একটি হলো বেতন প্রদান করা হলো, আরেকটি হলো অফিস ভাড়া পরিশোধ করা হলো, অর্থাৎ ব্যয়ের যোগফল হলো 27,000। তাহলে আমাদের এই যোগফল 2,05,000 থেকে যদি 27,000 মাইনাস করি তাহলে আমরা পাবো 1,78,000 টাকা। তার মানে হলো আমাদের মালিকানার সত্ত্ব বলি অথবা স্বত্বাধিকার বলি, তার যোগফল হলো 1,78,000। এখানে একটি বিষয় হলো, দেখো যদি আমরা হিসাব সমীকরণ লেনদেনগুলোর প্রভাব যদি ভালো করে বুঝতে পারি তাহলে এর সঙ্গে একটা আমরা প্রমাণ হিসাবে দেখবো যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে কিনা। স্বত্বাধিকার যেহেতু মালিকানা সত্ত্ব, তাহলে এখানে আমাদের রেজাল্ট আসলো 1,78,000। আমরা যদি আমাদের প্রিভিয়াস হিসাব সমীকরণে যে মালিকানা সত্ত্ব রয়েছে আমরা যদি সেখানে যাই, আমরা সেখানেও পাবো, দেখো মালিকানা সত্ত্বের যোগফল যোগ বিয়োগ করে যে রেজাল্ট হলো 1,78,000। তাহলে আমরা বলতে পারি আমাদের স্বত্বাধিকার পরিমাণ ঠিক আছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা জানলাম, যেটা বুঝতে পারলাম যে নতুনভাবে স্বত্বাধিকার মালিকানা সত্ত্ব নির্ণয় করলাম, হিসাব সমীকরণে লেনদেনগুলো কিভাবে প্রভাব বিস্তার করে বা যাকে আমরা বলি টেবুলার ছক অথবা বিবরণী ছক, সেই বিষয়টি গত লেকচারে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের কাজ হবে বাড়িতে বসে আমরা অঙ্কটি অনুশীলন করব এবং এই নিয়মের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা কমপ্লিট করব। আমাদের মনে রাখতে হবে এই নিয়মের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই প্রায় পরীক্ষায় আসে। সুতরাং আমরা বাসায় প্র্যাকটিস করব। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের ভিডিও ক্লাসে যে আপলোড করা হয় সেখানে আমাদের গ্রুপে তুমি তোমার সমস্যাগুলো পাঠাতে পারো মেসেজ করে, অথবা সরাসরি মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো, সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।